থ্রি কোয়েশ্চেন্সের উপরে যে কোয়েশ্চেন্সগুলো বা যে বিভিন্ন এরিয়াগুলো থেকে তোমরা প্রশ্ন পেতে পারো আর তখন আনসারগুলো কিভাবে লিখবে সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, থ্রি কোয়েশ্চেন্সের মধ্যে আমরা সবার প্রথমে যে জিনিসটার কথা ভাববো এই স্টোরিটা থেকে, সেটা হলো এখানে যে থিমসগুলো রয়েছে। থিমস খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই থিমস বলতে বিষয়টা কি বোঝায়? আমরা যে একটা গল্প পড়ার পরে বা একটা হতে পারে উপন্যাস পড়েছি বা হতে পারে নাটক পড়েছি, সেখান থেকে মূল কোর ফ্যাক্ট হিসাবে কোন কোন ভ্যালু পয়েন্ট আমরা খুঁজে পাই, যেগুলো কিনা আমরা ওই গল্পের বলতে পারি এক একটা যেন স্তম্ভ, সেটাই হলো সেই গল্পের এক একটা থিম। এরকমভাবে গল্পের একটা কোনো মেন থিম থাকতে পারে, একটা সেন্ট্রাল থিম হতে পারে, কিন্তু সেন্ট্রাল থিমের সাথে সাথে আরও অন্যান্য কিছু থিম সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা গল্পটার মধ্যে যে বেসিক থিমগুলো পাচ্ছি, এখানে প্রধানত 6টা থিম খুব ভাইটাল। সেগুলো কীরকম ধরনের, এই রিলেটেড তোমরা প্রশ্ন পেতে পারো। যদি থিমসের উপরে কোয়েশ্চেন আসে তাহলে এই 6টা মূল বিষয়কে অবশ্যই উল্লেখ করবে। প্রথমত, ভ্যালু অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট। ভ্যালু অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট, যেটা আমরা হারমিটের সঙ্গে জারের কনভারসেশনের তরফ থেকে, মানে সেটার মধ্যে থেকে আমরা যেটা ফাইন্ড আউট করতে পারছি, তারা যে মূল বিষয়টা নিয়ে বলছে সেটা কি? তারা বলছে যে টাইম, মানে অর্থাৎ যে প্রেজেন্ট টাইম বা বলতে পারো নাও, সেই নাও শব্দটার গুরুত্বটা নিয়ে বলছে। বর্তমানে তুমি কি করছো, কার সাথে আছো, কি অ্যাক্টিভিটি এটসেট্রা ম্যাটারগুলোকে কিন্তু হাইলাইট করা হচ্ছে। তার মানে প্রেজেন্ট টাইমের ইম্পর্টেন্সটা অনেক বেশি। এটা এখানে আমরা থ্রু আউট দ্য স্টোরি দেখতে পাচ্ছি, এটা একটা ভাইটাল ম্যাটার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। তো সেই রেসপেক্টে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারো। এটা প্রথম প্রশ্নের যে উত্তরটা সেটা। তারপরে ইম্পর্টেন্স অফ ডুইং গুড, অর্থাৎ ভালো কাজ করার গুরুত্ব কি আছে, আরও একটা প্রশ্নের উত্তর এটা, যে ইম্পর্টেন্স অফ ডুইং গুড, তুমি যদি ভালো কাজ করো সেটার মধ্যে কি বেনিফিট হতে পারে, সেটা কেন দরকারি, এই জিনিসটাকে তোমায় লিখতে হবে। এক্সাম্পল হিসেবে তুমি বলতে পারো জারের সাথে হারমিটের যে অ্যাক্টিভিটিগুলো ওখানে আমরা দেখতে পাচ্ছি গল্পের মধ্যে, জার যে অ্যাক্টিভিটি করছে বা যেভাবে ইন্টারাকশন হচ্ছে ওই উন্ডেড ম্যানটার সাথে, সেই সমস্ত কথাগুলোকে তোমরা বলতে পারো। এগুলো কিন্তু এই সেন্সটায় আসতেই পারে। তারপরে যে পয়েন্টটা ফরগিভনেস অ্যান্ড কম্প্যাশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা থিম, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা কতটা মানে ফরগিভিং নেচারের। ও জানা সত্ত্বেও যে ওই উন্ডেড ম্যানটা অ্যাকচুয়ালি ওর এনিমি, তাও কিন্তু কিং কিছু করছে না, সে ওকে মেনে নিচ্ছে এবং সে যে ফরগিভনেসটা চাইছে তার কাছে, সে সেই ফরগিভনেসটা রাজা তাকে দিচ্ছে। রাজা তাকে সিচুয়েশনটা বুঝতে পারছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কম্প্যাশন অ্যান্ড ফরগিভনেস কত গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপ তৈরি করতে পারে, এনিমিকে ফ্রেন্ডশিপের মধ্যে নিয়ে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়। সেই জন্য এই জিনিসটা, এই থিমটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসছে উইজডম থ্রু এক্সপিরিয়েন্স। এখানে রাজা যে জ্ঞান লাভ করলো, কিভাবে জ্ঞান লাভ করলো, একটা কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, অভিজ্ঞতা তার এখানে অর্জন হয়েছে, সে যে অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হয়েছে তার জন্য সে এখানে একটা উইজডম পেয়েছে। তো সেই সেন্স থেকে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে। এরপরে হিউম্যানিটি অ্যান্ড লিডারশিপ, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ আ কিং সে যে লিডারশিপটা গ্রহণ করছে, বা বলতে পারি এখানে যে হিউম্যানিটি শো করা হচ্ছে, যে কোনো রকম অমানবিকতার কোনো জায়গা নেই। রাজা এসেই প্রথমে হচ্ছে যখন দেখতে পাচ্ছে যে হারমিটটার কষ্ট হচ্ছে, তখন নিজে গিয়ে তাকে হেল্প করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এরা দুজনে মিলে, অর্থাৎ হারমিট এবং জার, এরা দুজনে মিলে কিভাবে ওই উন্ডেড ম্যানকে হেল্প করছে। তো এই সব জায়গাতে হিউম্যানিটি আসছে, কম্প্যাশন আসছে। তারপরে সিম্পলিসিটি অ্যান্ড স্পিরিচুয়াল ইনসাইট, এখানে একটা স্পিরিচুয়াল ইনসাইট রয়েছে, যেহেতু একজন মানে হারমিটের কথা বলা হয়েছে, সে তো একজন স্পিরিচুয়াল লিডার বলা যায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সে যে থিওরিগুলো প্রেজেন্ট করছে, ফিলোসফিক্যাল থটগুলো প্রেজেন্ট করছে রাজার কাছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সেন্স থেকে এটা একটা ভাইটাল থিম। প্লাস এখানে যে সিম্পলিসিটির কথা বলা হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো বিশাল মানে কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে নেই, যে বা বলতে পারো খুব লাক্সারিয়াস কোনো প্লেসে কিন্তু এটা ঘটছে তা নয়। একটা জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে থাকা একজন ব্যক্তি, যে কিনা হলো সাধু, যার খুবই সামান্যতম প্রয়োজনীয়তাগুলো জীবনের তার। আর এদিকে রাজা, সেও একটা সিম্পল ড্রেস পরে রাজা সেই সাধুর সঙ্গে দেখা করতে এসছে। তো এই সমস্ত কিছু দিয়ে একটা সিম্পলিসিটিকে প্রেজেন্ট করা হয়েছে। তো নো ডাউট এই গল্পটার মধ্যে এই সমস্ত থিমগুলো কিন্তু খুব এক্সট্রিমলি একটা বলতে পারো ভাইটাল থিম হিসেবে আমরা পাচ্ছি। যদি এই রিলেটেড কোয়েশ্চেন পাও, কোনো যেন কনফিউশন না হয়, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু তোমরা ইনপুট করবে। তো অবভিয়াসলি এগুলো নোট ডাউন করে নাও, ভীষণ হেল্পফুল হতে পারে। এরপরে দেখো,
এই গল্পের মধ্যে সিম্বলস কি কি আছে? সিম্বল বলতে আমরা কি বুঝি? সিম্বল হলো প্রতীক। এখান থেকে আমরা কোন কোন জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ সেই বলতে পারো প্রতীক বা ইঙ্গিতগুলোকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেগুলো কি কি সেই জায়গাগুলো এখানে দেখে নিতে হবে। গল্পটার মধ্যে মূলত আমরা 5টা সিম্বল দেখতে পাই। সেই সিম্বলগুলো কিরকম? সবার প্রথমে অবশ্যই হারমিট একজন সিম্বল হিসেবেও কাজ করছে এখানে। হারমিট কিসের সিম্বল? দেখো আমি পাশে লিখে দিয়েছি, উইজডম অ্যান্ড সিম্পলিসিটি। হারমিট খুবই সাধারণ, অতি সাধারণ একটা জায়গার মধ্যে, সে জঙ্গল ছেড়ে কখনো বেরোয় না, তো সিম্পল লাইফ সে কন্টিনিউ করছে, তো সেই দিক থেকে অবশ্যই একটা সিম্পলিসিটির সিম্বল সে। এবং উইজডম অর্থাৎ তার খুব জ্ঞান আছে। যখন রাজা বিশাল সমস্ত পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে কনভারসেশন করে কোনো আনসার পেল না, তখন আলটিমেটলি রাজা কিন্তু হারমিটের কাছে আসে। তো হারমিট ইজ আ ওয়াইজ পার্সন, নো ডাউট। তো সেই দিক থেকে কিন্তু হারমিটকে আমরা বলতেই পারি তার উইজডম রয়েছে। তো উইজডম অ্যান্ড সিম্পলিসিটির সিম্বল হচ্ছে হারমিট। অন্যদিকে টাইম একটা খুব ভাইটাল সিম্বল হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। নাও কথাটাকে অ্যাপ্লাই করা হয়েছে, যেটা দ্য প্রেজেন্ট মোমেন্টকে হাইলাইট করছে। অবভিয়াসলি এখানে টাইমের কনসেপ্টটাই কিন্তু পুরোটাই প্রেজেন্টে ফোকাস করা হয়েছে। বোঝানো হয়েছে যে অতীতের কোনো ভ্যালু সেখানে সেভাবে থাকে না। আমরা ফিউচার নিয়েও বেশি ভাবতে পারবো না, কারণ আমরা একটা কথা জানি, প্রচলিত আছে, ফিউচার ইজ আ মিথ। তুমি ফিউচারকে কখনো দেখতে পাবে না, ফিউচার অলওয়েজ চেঞ্জেস। সো সেই সেন্স থেকে আমরা বলতে পারি এই গল্পটার মধ্যে এই থিওরিটাকে কিন্তু স্টাবলিশ করা হয়েছে। তো নো ডাউট প্রেজেন্ট মোমেন্ট বা বলতে পারি আমরা টাইম হিসেবে, টাইম একটা সিম্বল হিসেবে প্রেজেন্ট মোমেন্টকে ফোকাস করছে। এরপরে নেক্সট যে সিম্বল আছে সেটা দেখো, দ্য উন্ডেড ম্যান। এটাও অবশ্যই ভাইটাল একটা সিম্বল। সে কিসের সিম্বল? না, ফরগিভনেস অ্যান্ড রিডেমশন। এইখানে সে অবশ্যই একটা ফরগিভনেসের সিম্বল হচ্ছে, কারণ তার মধ্যে অনেক রেজ রয়েছে, অনেক অ্যাঙ্গার রয়েছে। সে রিভেঞ্জ নিতে চায়। আলটিমেটলি যখন দেখলো যে রাজা তাকে হেল্প করলো, সঙ্গে সঙ্গে তার ভিতরে যে অ্যাঙ্গারটা ছিল, যে তার মানে রাজার প্রতি তার যে হীন মানসিকতা সে ফিল করছিল, সেটা কিন্তু পুরো চলে গেল। সে ভাবলো যে না, এ তো ভালো লোক, আমি এটা ভুল করছিলাম। তো এই সেন্স থেকে তার মধ্যে একটা মানে মেন্টালিটি চেঞ্জ আসে। সে ফরগিভনেস চাইছে, সে বলছে ফরগিভ মি। তাহলে এই মানসিকতাও কিন্তু তার একটা ভালো দিককে শো করে। সেও যে একটা খুব বলতে পারো বেটার ক্যারেক্টার, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর রিডেমশন অর্থাৎ কি? যে সে মুক্তি চাইছে, সে এই যে রিভেঞ্জ বা নেগেটিভিটির মধ্যে ডুবে গেছে, এখান থেকে পরিত্রাণের উপায় হিসাবে ফরগিভনেসটাকে বেছে নিচ্ছে। তো এই পাওয়ারফুল অ্যাক্টিভিটিটা সে করছে, যার জন্য কিন্তু আমরা তাকে বলতে পারি সে একটা ফরগিভনেস আর রিডেমশনের সিম্বল। যদি তোমরা ইন্ডিভিজুয়ালি এদের ক্যারেক্টারও লেখো, তার মধ্যেও কিন্তু এগুলো লিখতে পারো যে এই একটা, অর্থাৎ যদি উন্ডেড ম্যানের ক্যারেক্টার আসে এক্সামে, তাহলে তোমরা লিখতেই পারো সে ফরগিভনেস অ্যান্ড রিডেমশনের সিম্বল হয়ে কাজ করছে স্টোরিটার মধ্যে। এরপরে নেক্সট দেখো, দ্য জার অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নো ডাউট গল্পের মূল ক্যারেক্টার, এবং সেও একটা খুব একটা বলতে পারো ভালো একটা সিম্বল হিসেবে এখানে অ্যাপ্লাই করা হয়েছে তাকে। যে বলা হচ্ছে যে সে কি না, দ্য সিকার অফ ট্রুথ। সত্যটাকে জানার জন্য তার মধ্যে একটা খিদে রয়েছে। একজন রাজা হিসেবে সে কমফোর্টেবল লাইফের মধ্যে কিন্তু লাইফটা সে মানে অতিবাহিত করেনি। সে জানে যে আমার কিছু না কিছু সত্য বিষয়কে জানতে হবে, উদ্ঘাটন করতে হবে সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলোকে, যেগুলো কিনা আমার লাইফের বা আমার শুধু নয় আর সবার লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই জন্য তার মধ্যে 3টে খুবই ভাইটাল প্রশ্ন এসছে। আর মনে রাখবে, যে প্রশ্ন করতে জানে সে কিন্তু খুব ওয়াইজ হয়। সে ভাবছে, সে লজিক্যালি থিঙ্কিং করছে, দ্যাটস ওয়াই সে প্রশ্ন করছে। আর যে কোনো প্রশ্ন করে না, নির্দ্বিধায় সব কিছুকে অ্যাকসেপ্ট করে যায়, সে কিন্তু অ্যাকচুয়ালি বোকা হয়। তো সেই সেন্স থেকে এখানে রাজা একটা ওয়াইজ পার্সন হিসেবে কাজ করছে, এবং সে একটা সিম্বল, সিকার অফ ট্রুথ, যে সত্যিটা খুঁজতে চায় সেরকম সেন্সে। তারপর দ্য ফরেস্ট হলো আরো একটা ভাইটাল সিম্বল, কারণ সমস্ত ঘটনা ফরেস্টের মধ্যে হচ্ছে। সেটা কিসের সিম্বল? আইসোলেশন অ্যান্ড ইনার রিফ্লেকশন। এই ফরেস্টটা যে মানে শহর অঞ্চলের যে বলতে পারো জমজমাট লাইফ বা সিটি লাইফ বা বলতে পারো রয়্যাল লাইফের যে কমফোর্ট বা লাক্সারিয়াস যে সেন্সটা, সেখান থেকে পুরো আলাদা একটা বিচ্ছিন্ন অংশ, একটা বলতে পারো নেচারের কোলের মধ্যে অবস্থিত একটা পরিবেশ, যেখানে এই ফরেস্টটা কিন্তু একটা আইসোলেশনের সিম্বল হিসেবে কাজ করছে। এবং অবভিয়াসলি ইনার রিফ্লেকশন কেন? কারণ এখানে মানুষের মানসিকতার যে পরিবর্তন সেটা আমরা দেখছি। তার মনের মধ্যে যে অ্যাকচুয়াল ফিলিংটা, সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে এক্সপোজ হচ্ছে, সেই পরিবর্তন ঘটছে, তার চিন্তাধারার পরিবর্তন ঘটছে, এবং সেই সেন্স থেকে এটা নো ডাউট ইনার রিফ্লেকশনও বলা যায়। তাই জন্য ফরেস্ট একটা ভাইটাল সিম্বল আইসোলেশন এবং ইনার রিফ্লেকশনের। ওকে, তো যদি কোনো সিম্বল নিয়ে প্রশ্ন পাও, তাহলে এই যে সিম্বলগুলো আমি এখানে আলোচনা করেছি, এগুলো তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে একটা করে সেন্টেন্স বানিয়ে লিখে দেবে, কোনো অসুবিধা নেই, ভালো মার্কস পাবে। ওকে।
তারপরে দেখো এবার আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো এখানে ক্যারেক্টার পোর্ট্রেয়ালস। এখানে যে চরিত্রগুলোকে চিত্রায়ন করা হয়েছে, এই চরিত্রের অঙ্কনগুলো যদি এক্সামে দেখো চরিত্রের উপরে, অর্থাৎ জারের ক্যারেক্টার হতে পারে, হারমিটের ক্যারেক্টার হতে পারে, আবার হতে পারে আসলো এই কি বলে ওই যে উন্ডেড ম্যান তার ক্যারেক্টার, যে ধরনের ক্যারেক্টার দিক না কেন কিভাবে লিখবে, ক্যারেক্টার লেখার জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেটাই এখন আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমত যদি জারের ক্যারেক্টার আসে, জারের ক্যারেক্টারের মধ্যে জানবে যখনই কোনো কিছুর ক্যারেক্টার লিখতে হবে সবসময় মাইন্ডে এটা আনবে যে আমাকে কিছু অ্যাট্রিবিউটস, কিছু অ্যাডজেক্টিভস ইউজ করতে হবে। মানে কি, অর্থাৎ কোনো ব্যক্তির দোষ গুণ এইগুলোই কিন্তু আমরা চরিত্রের মধ্যে দিয়ে, মানে চরিত্র যখন আলোচনা করি তখন সেই দোষ গুণের কথা ভাবি। দেখবে একজন আর্টিস্ট যখন ছবি আঁকে, সে যখন কারো চরিত্রকে আঁকার মধ্যে দিয়ে প্রেজেন্ট করতে চায়, তার মধ্যে যদি হয়তো সেই চরিত্রটার মধ্যে যদি অ্যাঙ্গার খুব বেশি থেকে থাকে, দুঃখ বেশি হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা দেখি ছবির মধ্যে কিন্তু ফুটে উঠছে। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমাকেও লেখার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তো তার জন্য এখানে কিন্তু আমরা কিছু নির্দিষ্ট অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটসের ব্যবহার কিন্তু এখানে করব, সেটা খেয়াল রাখতে হবে। তো জারের ক্ষেত্রে আমরা এরকম কি কি বিষয় পাচ্ছি, তার দোষ গুণের মধ্যে যেগুলো পাচ্ছি, যে সে খুব কিউরিয়াস, তার মধ্যে কিউরিয়াসিটি আছে, সে জানতে চায়, উৎসুক, সে বিভিন্ন রকম আর কি সত্যকে উদ্ঘাটন করতে চায়, তাহলে এটা একটা তার খুব ইম্পর্টেন্ট নেচার, সে একজন সিকার, তো সেইটাই। তারপরে হাম্বল, সে খুব হাম্বল নেচারের, আমরা কোথাও তাকে রাগতে দেখছি না। অবশ্যই যখন সাধুটা মানে বারবার প্রশ্ন করার সত্ত্বেও সাধুটা যখন উত্তর দিচ্ছে না, জার তো রেগে যেতে পারতো, সে তো রাজা, সে যা বলবে সঙ্গে সঙ্গে সব তার প্রজাদের সেটা শোনা উচিত। রাজা এখানে তাকে কিন্তু সম্মান করছে, রাজা রেগে যাচ্ছে না, জিজ্ঞাসা করছে বারবার, বিরক্ত হয়তো একটু হয়েছে, তাই জন্য সে বলছে আপনি যদি না জানেন আমাকে বলে দিন, আমি তাহলে চলে যাই। তো এখান থেকে বোঝা যাচ্ছে সে কিন্তু কোথাও না কোথাও তার একটু হয়তো অস্বস্তি হয়েছে, কিন্তু সে কিন্তু কখনো অ্যাঙ্গার শো করেনি, সে কিন্তু অলওয়েজ হাম্বল ছিল। সে জানে এই বৃদ্ধ লোকটি বা এই সাধুটি, তার প্রতি আমাকে রেসপেক্ট শো করতে হবে, এটাই আমার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য নো ডাউট এখানে হাম্বল তার নেচার সেটা বোঝাই যাচ্ছে। অ্যান্ড থটফুল, সিকার অফ উইজডম, এবং নিঃসন্দেহে সে একজন থটফুল সিকার, সবসময় সে চিন্তা ভাবনা করছে, তার মধ্যে একটা ডিপ থিঙ্কিং রয়েছে, এবং সেই জন্যই সে কিন্তু আলটিমেটলি উইজডমের সে যে মানে সিকার, সে যে জ্ঞানটাকে পেতে চায়, এইটাই কিন্তু এখানে আলটিমেটলি সেটেল হচ্ছে। নো ডাউট এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি জারের ক্যারেক্টার স্কেচ করো, জারকে নিয়ে লেখো, তখন তোমাদেরকে এই পয়েন্টগুলো কিন্তু ডেফিনেটলি ইনক্লুড করতে হবে। তারপরে আসছে দ্য হারমিট। হারমিট মানে হচ্ছে কি সাধু। তো সেই সাধু সম্পর্কে আমরা কি কি দেখতে পাচ্ছি, সে হলো ওয়াইজ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওয়াইজ তো ডেফিনেটলি না, তা না হলে সে এত সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারতো না। অতি সাধারণ একটা মানে কয়েকটা কথার মধ্যে দিয়ে এত জটিল বিষয়টাকে সে বুঝিয়ে দিল। তো নো ডাউট তার মধ্যে উইজডম খুব বেশিই রয়েছে। তারপর আছে পেশেন্ট। সে খুব তার মধ্যে রয়েছে এক্সট্রিম পেশেন্স, সে ধৈর্যশীল, তাই জন্য তাকে বলা হয়েছে পেশেন্ট। তো সেই জন্য সেই ধৈর্যশীলতা খুব গুরুত্বপূর্ণ। কেন এই জিনিসটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি, দেখো রাজা যখন তাকে প্রশ্ন করছে, সে কিন্তু হড়বড় করে উত্তরগুলো দিয়ে দিচ্ছে না, সে শান্ত, সে তার কাজে মন দিয়ে আছে, যে কাজটা করছে সেটা সে মন দিয়ে করছে। মাটি খোঁড়ার কাজ, মনে হতে পারে যে রাজা সামনে এসে দাঁড়িয়ে আছে, সে তাকে জিজ্ঞাসা করছে, তাহলে এটা তো বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাজা তাকে কতটা গুরুত্ব দিয়ে এখানে এসছে, তাহলে ডেফিনেটলি এর থেকে বড় কাজ কিছু হতে পারে না। আমরা সাধারণ মানুষরা সেটাই ভাববো, কিন্তু সাধু জানে যে এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে যে কাজটা এতদিন ধরে মন দিয়ে করে এসছে, কোনো কিছুর জন্যই সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে সে সরাতে পারবে না। তার কাছে ওই মাটি খোঁড়া, ওখানে বীজ বপন করা, এইগুলোর গুরুত্ব অনেক বেশি। তাই জন্য সে কিন্তু রাজার দিকে অত কনসেন্ট্রেট করছে না, যে কাজটা মন দিয়ে করছিল সেটা মন দিয়ে করছে। এর থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, আমরা জীবনে যে কাজটাকে গুরুত্ব দিয়ে করে এসছি এতদিন ধরে, হঠাৎ করে পাওয়া কোনো খুব ভালো জিনিসের জন্য সেটাকে পুরো ভুলে গেলাম, এটা কিন্তু ঠিক নয়। যে কাজটা দীর্ঘদিন ধরে তুমি করছো, যেটা তোমার ধর্ম, তার থেকে তুমি দূরে যেতে পারো না। যেটা তোমার জন্য জীবনে প্রয়োজনীয় বিষয়, তার থেকে তুমি দূরে যেতে পারো না। তোমাকে সেটা করতে হবে, তুমি সেই ইম্পর্টেন্সটা তাকে দেবে, তারপর সেটা সম্পন্ন হলে তুমি তারপর অন্যদিকে তাকাবে। যে কাজটা করছো মনোযোগ তাতে অবশ্যই দাও। তো সেই সেন্স থেকে অবশ্যই তার মধ্যে এক্সট্রিম পেশেন্স রয়েছে। আর কি, অ্যান্ড কাইন্ড টিচার অফ ট্রুথ, সে হচ্ছে সত্যের একজন, বলতে পারো কাইন্ড টিচার। সে কাইন্ডনেসের সঙ্গে সত্যটাকে সে শেখাচ্ছে, সে কিন্তু কোথাও রেগে যাচ্ছে না। ঠিক যেরকম রাজাকে দেখছি আমরা না রাখতে, এই সাধু কিন্তু রাখছে না। আমরা আজকালকার দিনে এরকম অনেক সাধু সন্ন্যাসীদের দেখি, যারা হয়তো দেখবে খুব রেগে যাচ্ছে, কোনো একটা কথা বলা হলো তার বিরুদ্ধে, সে খুব রেগে গেল, বলে দিলে এরকম কিছু করে দেবো, ভস্য করে দেবো, হ্যান ত্যান, এরকম বহু কথা বলে তারা। তো এরা কিন্তু প্রকৃতপক্ষে সাধু
হতে পারে না। সাধু মানে যার মধ্যে সদ্ভাব থাকবে, যার মধ্যে মানসিকতা সেই শান্ত হবে, তার ভিতরে সে যদি নিজেই শান্তিতে না থাকে সে অন্যকে কি শান্তি দেবে? তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো সেই পিওর ক্যারেক্টার যার মধ্যে রয়েছে সেই কাইন্ডনেসটা, পিস রয়েছে, সেই জন্য কাইন্ড টিচার অফ ট্রুথ। তারপরে আসছে দ্য উন্ডেড ম্যান, অর্থাৎ সেই আহত ব্যক্তিটা। সেই আহত ব্যক্তির সম্পর্কে আমরা কোন কোন গুণগুলো দেখতে পাচ্ছি লক্ষ্য করো। অ্যাংরি, লোকটা ভীষণ রাগী, তাই না? রাগী না হলে একটা রাজাকে খুন করার মতন কথা কেউ বলতে পারে নাকি? ভাবতেই পারে না। একজন কিংকে মারা কত কঠিন কাজ। তুমি ভেবেই দেখো না ম্যাকবেথের কথাটা। ম্যাকবেথের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ম্যাকবেথ সে মার্ডার করেছিল রাজা ডানকানকে। তার ভিতরে কি এক্সট্রিম গ্রিড ছিল, তার মধ্যে কত নৃশংসতা জন্ম নিয়েছিল, যার জন্য সে রাজা ডানকানকে মারতে পেরেছিল। সে যে জন্যই হোক না, লেডি ম্যাকবেথের ইমপ্রেশন তার উপরে ছিল, কিন্তু সেটাও তো মেন নয়। তার ভিতরে একটা রেজ অবশ্যই ছিল গ্রিড, যার কারণে সে মারতে পেরেছিল। এইরকম ধরনের সিচুয়েশন কিন্তু এই উন্ডেড ম্যানের মধ্যেও কিছু অংশে কম নয়। সেও একটা রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি নিয়ে এখানে এসেছে। সে রাজাকে মারতে চেয়েছিল, রাজার প্রতি তার বিশাল বড় একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল। তো সেই সেন্স থেকে অবভিয়াসলি সে একজন অ্যাংরি ক্যারেক্টার। কিন্তু এই ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হচ্ছে, ক্যারেক্টারটা গ্রো করছে, এবং যার জন্য দেখা যাচ্ছে সে একজন রিপেন্ট্যান্ট মানে যে অনুতাপ করতে জানে। এ তো অনুতাপ করছে। এই যখন বিছানায় শয্যাশায়ী, যখন বুঝতে পারছে একে আমি এই রাজাকে মারতে এসেছিলাম, এই রাজা আমার জন্য এত কিছু করলো, আমার জীবনটা এই বাঁচালো, আমি তাহলে কি করতাম যদি আমি একে মেরে ফেলতাম? তাহলে এর থেকে তো কোনো ইনহিউম্যান অ্যাক্ট আর কিছু হতে পারে না, আমি তো অধর্ম করতাম। তখন এই যে মানসিকতা, সে ভুলটা বুঝতে পারছে, এই রিপেন্ট করার রিয়েলাইজেশন হওয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু উন্ডেড ম্যানের মধ্যে রয়েছে। এরপরে আসছে অ্যান্ড গ্রেটফুল, সে কত কৃতজ্ঞ, রাজার কাছে সে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা সে স্বীকার করছে। গ্রেটফুলনেস তার মধ্যে এক্সট্রিমলি রয়েছে। নো ডাউট এটা তার একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো দেখবো সেটা দেখো। এবার আসছে একটা বিষয় যেটা হয়তো তোমরা অনেকে খেয়াল করনি বা তোমরা বিষয়টা জানো না, সেটা হলো এই গল্পটাকে আমরা কোন টাইপের মধ্যে ফেলতে পারি। এই গল্পটাকে আমরা বলতে পারি প্যারাবল। তোমরা দেখবে প্রশ্ন পেয়েছো এক্সামে, এরকম আসে কোয়েশ্চেন। এর আগে যখন নতুন যে সিলেবাস এইচএস এর, সেই সিলেবাস অনুযায়ী এরকম প্রশ্ন আসতেই পারে, কিন্তু এর আগের সিলেবাসেও এই ধরনের প্রশ্ন এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা প্যারাবলকে বোঝা ভীষণ দরকার। আমরা যে ধরনের গল্পগুলো পড়ি তার মধ্যে ফেবল হয়, প্যারাবল হয়। তোমরা জানো ফেবল মানে প্রধানত যখন ওই পশু পাখিরা কথা বলে বা যার মধ্যে একটা নীতিগত কথাকে প্রেজেন্ট করা হয়, এরকম ধরনের, যেমন ছোটবেলায় দেখতে না পঞ্চতন্ত্রের গল্পগুলো, সেগুলো যেরকম ধরনের, এগুলো ফেবল বলা হয়। এটা হচ্ছে প্যারাবলের মধ্যে বলতে পারো একটা ধর্ম সংক্রান্ত বা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে কিছু হয়তো প্রেজেন্ট করা হলো। মরাল পয়েন্ট এখানেও থাকে, আর এখানে একটা রিলিজিয়াস পয়েন্ট অবশ্যই আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাধুর কথা বলা হচ্ছে। তো সাধু সন্ন্যাসী ব্যক্তি, তো সামহাও বলতেই পারি যে রিলিজিয়াস একটা থিওরি চলে আসছে। স্পিরিচুয়াল আপলিফটমেন্টের কথা এখানে বোঝানো হয়েছে, আধ্যাত্মিক উন্নয়ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই সেন্স থেকে এটা একটা প্যারাবল বলা হয় এই ধরনের গল্পগুলোকে। তো যেটা আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি, দেখো, আ প্যারাবল ইজ আ সিম্পল স্টোরি দ্যাট টিচেস আ মরাল অর স্পিরিচুয়াল লেসন। একটা প্যারাবল হলো একটা অতি সাধারণ গল্প যার মধ্যে দিয়ে মানুষকে নৈতিকতা শেখানো হয়। যদি এটা না জানো লিখে নাও, নোট ডাউন করে নাও, আমি এখানে যেটা লিখেছি, স্ক্রিনটাকে পজ করে লিখে নাও। তো যাই হোক, তো টিচেস আ মরাল অর স্পিরিচুয়াল লেসন মানে অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান দেয় মানুষকে। আর কি, often through symbolic characters। আর অনেক সময় দেখা যায় সিম্বলিক ক্যারেক্টারের মধ্যে দিয়ে কিছু এমন মানে প্রতীকী ক্যারেক্টারকে, চরিত্রকে প্রেজেন্ট করা হয় যার মধ্যে দিয়ে সে কিন্তু কোনো না কোনো সেই গল্পটার মধ্যে কিন্তু জ্ঞান দেওয়া হয়, যেটা আমরা এখানে দেখতে পেলাম। এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে অ্যান্ড ইভেন্টস এবং বিভিন্ন রকম ঘটনার মাধ্যমে। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দ্য স্টোরি ডাজ। এবং এই ঘটনাটাই কিন্তু, এই বিষয়টা আমরা এই গল্পের মধ্যে পাচ্ছি। তাই জন্য আমরা এই 3 কোয়েশ্চেন্সকে প্যারাবল বলতেই পারি। ওকে, এক্সামে কোয়েশ্চেন আসতে পারে, তখন ডেফিনেটলি তোমাদের এটা লিখতে হবে। এবার আমরা এখানে দেখে নেব এই গল্পটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ লাইন কোনগুলো। অবশ্যই গল্পটার মধ্যে অনেক কিছু বিষয় আছে, এরকম ভাবে বলা ঠিক না, কিন্তু তবুও বেশ কিছু লাইন আছে যেগুলো কিন্তু মন ছুঁয়ে যায়, তার মধ্যে দিয়ে অনেক থিওরি আমরা পেয়ে যাই। তো সেই মোস্ট পাওয়ারফুল লাইন্স কোনগুলো? সবার প্রথমে আমি যে লাইনটাকে এখানে নোট ডাউন করেছি সেটা এইটা, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স। এইটা হলো রাজার সেই মানে তার যে কিউরিওসিটিটা রয়েছে সেটা এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি। সে জানতে চাইছে
সেই হারমিটের কাছে আসছে, সে প্রশ্নগুলোর উত্তর জানতে চাইছে। এখানে তোমরা প্রশ্নগুলো কি কি যেমন বুঝতে পারবে, তার সাথে সাথে এর সাথে সাথে অবশ্যই জড়িত থাকবে হারমিট কি উত্তর দিল সেই বিষয়টাও, এবং এই প্রশ্নগুলোর উত্তর সে যে রাজসভায় প্রশ্নগুলো করলো যখন কি উত্তর পেল সেই কনসেপ্টটাও কিন্তু আমাদের মাথায় চলে আসবে। তাই এটা একটা সেন্ট্রাল লাইন বলতে পারো, যার মধ্যে দিয়ে স্টোরি লাইনের একটা মূল বিষয়কে এখানে কিন্তু হিট করা হচ্ছে। তাই জন্য এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। তো এক্সামে এরকম লাইন তুলে তোমরা প্রশ্ন পেতেই পারো, রেফারেন্স টু কনটেক্সট। পরের লাইনটা দেখো, নাও রেস্ট আ ওয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট। এবার তুমি একটু বিশ্রাম নাও আর আমাকে একটু কাজ করতে দাও, এরকম ভাবে বলা হয়েছে। তো এই লাইনটা দেখলে এটা অনেক সময় স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে, এক্সামে কোয়েশ্চেন আসেও তখন সেক্ষেত্রে স্টুডেন্টরা ভাবে যে এটা বোধহয় সেই জার বলছে হারমিটকে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা হারমিট বলবে জারকে বেশ কিছুটা সময় যখন জার আর কি কাজটা করে ফেলবে, তারপরে হারমিট বলবে ঠিক আছে হয়ে গেছে, এবার তুমি আমাকে দাও স্পেডটা, আমাকে দাও, আমি এবার কাজটা করি। তো এই সেন্সে এই কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখানে স্টুডেন্টদের ভুল হয়, তাই জন্য লাইনটা আমি মেনশন করে দিয়েছি যে এটা কিন্তু হারমিট বলেছিল। তারপরে হিয়ার কামস সামওয়ান রানিং সেড দ্য হারমিট, এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা গল্পের গুরুত্বপূর্ণ একটা চরিত্রকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এই লাইনের মধ্যে দিয়ে। আমি আগের দিনের ভিডিওতে এটা অলরেডি বলেছি, তো এটাকে অবশ্যই খেয়াল রাখবে। হিয়ার কামস সামওয়ান রানিং ওই গল্পের মূল একটা ক্যারেক্টার যেটা হলো উইন্ডেড ম্যান, তাকে ইন্ট্রোডিউস করছে এই লাইনের মধ্যে দিয়ে। তারপর ফরগিভ মি, উইন্ডেড ম্যান যে কথাটা এখানে বলছে রাজার কাছে, যে সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, দুর্বল কণ্ঠে সেই দাড়িওয়ালা লোকটা বলেছিল রাজাকে বিছানায় শুয়ে শুয়ে পরের দিনকে যে আপনি আমায় ক্ষমা করে দিন। এই ফরগিভ মি কথাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর এক্সপ্লেনেশন আসে, এই সেন্স থেকে এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখবে। তারপর আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এই সিনটা এখনো চলছে, এবং সেই সিনে আরো একটা গুরুত্বপূর্ণ লাইন, এখানে যে কথাটা ওয়ান্ডেড ম্যানটা বলছে, সেই বিয়ার্ডেড ম্যানটা বলছে রাজাকে যে আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম আর আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এই সেন্সটা একটা রিয়েলাইজেশনের জায়গা, সে যে রিপেন্ট করছে তার মধ্যে একটা অনুতাপ বা কষ্ট তৈরি হয়েছে, সেটা কিন্তু এই লাইনটার মধ্যে দিয়ে এক্সপ্রেস হচ্ছে। তো সে এখানে এই যে লাইনটা বলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এই কথাটা একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে সাধুর কাছে যখন রাজা জিজ্ঞেস করছে শেষবারের মতন যে আপনি আমাকে বলুন, আপনি তো কোনো উত্তর বললেনই না, আমি তো চলে যাবো, এরকম একটা ব্যাপার, তখন সাধু বললে আপনাকে তো উত্তর দিয়ে দিয়েছি, আপনি তো উত্তর পেয়ে গেছেন। সেই সেন্স থেকে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এরপরে সাধু কিন্তু এক্সপ্লেন করবে, মানে হারমিট এক্সপ্লেন করবে রাজার কাছে। তো তখন ওই লাস্টের যে প্যারাটা খুব খুব গুরুত্বপূর্ণ, ওই জায়গাটা খুব ভালো করে দেখবে, ওই পার্টিকুলার এরিয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন বহু ক্ষেত্রে এসছে এবং এখান থেকে একটা লাইফ লেসন পাওয়া যাচ্ছে, তাই মন দিয়ে ওই জায়গাটা দেখে রাখবে। এরপরে নেক্সট সেকশনটা দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কি কি পাচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসতে পারে যেগুলো এক্সামে তোমরা এক্সপেক্ট করতে পারো। অবশ্যই ওই যে লাইনগুলো বললাম ওই লাইন তুলে প্রশ্ন আসতে পারে ক্যারেক্টারের উপরে প্রশ্ন। আর এখানে যে বিশেষ প্রশ্নগুলো হতে পারে সেগুলো কি, হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স অ্যান্ড দেয়ার রিয়েল আনসার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এটা তো মূল বিষয়, এটা তো আসতেই পারে, তাই না, যে মূল প্রশ্ন কি কি, 3টে প্রশ্ন কি কি এবং তাদের উত্তর কি, তোমাকে অবশ্যই পড়ে রাখতে হবে, তো মন দিয়ে দেখো, পড়ে রেখো এটা। তারপর হোয়াট আনসার্স ডিড দ্য লার্নেড মেন গিভ টু দ্য জার, যারা পণ্ডিত ব্যক্তি তারা এখানে কি ধরনের উত্তর দিয়েছিল। এইখানে যে পণ্ডিত ব্যক্তিগুলো যে কথাগুলো বলেছিল তাদের আদৌ পাণ্ডিত্য কোথাও দেখা গেল না, তারা সব ভুলভাল উত্তর দিয়ে গেল। তো সেই প্রথম দিকের ওই যে কোর্টিয়ার্সটা কথাগুলো বলছে, এই জায়গাটা কিন্তু দেখে রাখবে। তারপর হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ রেসপন্স, কিভাবে সেই জার হারমিটের সঙ্গে সাক্ষাৎ করছে, এনকাউন্টারটা কিরকম হচ্ছে। এনকাউন্টার মানে কিন্তু পুলিশে গুলি চালানোর কথা বলছি না, এনকাউন্টার মানে এখানে অ্যাকচুয়ালি তাদের মধ্যে ফার্স্ট মিটিং সেইটাকে বলা হচ্ছে। প্রথমবার যে মিট করলো কিরকম ভাবে হলো, রাজা তখন কি করছিল, হারমিট তখন কি করছিল, ইত্যাদি ইত্যাদি, এগুলো এখানে তোমায় এক্সপ্লেন করতে হবে, এবং সাধু কিভাবে রিপ্লাই করলো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বিষয় লিখবে। হু ওয়াজ দ্য উইন্ডেড ম্যান, এই উইন্ডেড ম্যানটা কে, অ্যান্ড হাউ ডিড হি চেঞ্জ, লোকটা কিভাবে পাল্টালো, পরিবর্তন তার কিভাবে ঘটলো, এই রিলেটেড প্রশ্ন পেতে পারো। হোয়াট লেসন্স ডিড দ্য হারমিট টিচ দ্য জার, কি ধরনের লেসন হারমিট দিচ্ছে, যেখানে কিনা এটা একই রকম ভাবে এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে কিনা লাস্টে আনসারসগুলো রয়েছে সেই আনসারটাই কিন্তু এখানে আলটিমেটলি লেসন দিচ্ছে হারমিট, সেটাই আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকম একটা প্রশ্ন ডিফারেন্ট ভাবে পেতে পারো। এরপর হোয়াই ইজ 3 কোয়েশ্চেন্স কল্ড আ মরাল প্যারাবল, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম কেন এই 3 কোয়েশ্চেন্স গল্পকে প্যারাবল বলা হয়, সেটার উপরেও তোমরা প্রশ্ন পেতে পারো। তো যাই হোক, সেই 3 কোয়েশ্চেন্সের উপরে আমি কিছু জাস্ট সিম্পল কিছু এখানে ব্ল্যাঙ্কস দিয়েছি, ব্ল্যাঙ্কগুলোকে তোমাদের ফিল করতে হবে। কমেন্ট সেকশনে আমাকে ফিল করে দেখাও এগুলো, এর মাধ্যমে তোমাদের একটা টেস্ট হয়ে যাবে, তো নিজেরা চেক করতে পারবে তোমাদের নলেজ কিরকম এসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চ্যালেঞ্জ,
এখানে দেখো টোটাল মাত্র 6টা ব্ল্যাঙ্ক আমি দিয়েছি, সব ছোট ছোট উত্তর, কিছু বড় কিছু ব্যাপার নয়। প্রশ্নগুলো দেখে নাও, দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটাকে পজ করে। তো এই আনসারগুলো তোমরা লিখে দাও, কমেন্টে লিখে দাও কি কি হবে। আমি তোমাদেরকে ডেফিনেটলি পার্সোনালি রিপ্লাই করে দেবো সেই কমেন্টে। আর এর উত্তরগুলো আমি ঠিক 1 উইক পরে কমেন্ট সেকশনে পিন করে দেবো। যদি তোমরা জানতে চাও পরে এসে অবশ্যই ভিডিওতে সেটা চেক করে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আমাকে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। এটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।